ইসরায়েল ফিলিস্তিন হামাস হিজবুল্লাহ পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম, অবিস্ফোরিত বোমা গাজাবাসীর জন্য বড় হুমকি বলছে জাতিসংঘ। এরপর জানাবো, লেবাননে হামলা হলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা, ভয়াবহ হুঁশিয়ারি। আরও জানিয়ে দিব, ইসরায়েলের হামলায় গাজায় নিহত বেড়ে ৩৮,০০০ ছাড়ালো। এরপর রয়েছে, আমেরিকা চোখ রাঙানি উপেক্ষা করে রাশিয়া থেকে গোপনে কয়লা এনেছে ভারত। এবং সর্বশেষ জানিয়ে দিব, আর্জেন্টিনা দ্বীপপুঞ্জ থেকে ৫০ কোটি ব্যারেল তেল চুরির পরিকল্পনা করেছে ব্রিটেন ও ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। অবিস্ফোরিত বোমা গাজাবাসীর জন্য বড় হুমকি বলছে জাতিসংঘ। গাজা উপত্যকায় বোমাবর্ষণে ধ্বংসযজ্ঞে পরিণত হওয়া এলাকাগুলোতে ফিরতে শুরু করেছে অনেক মানুষ। এই অবস্থা এলাকাগুলোতে থেকে যাওয়া অবিস্ফোরিত বিস্ফোরকগুলো বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স একটি পোস্টে জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিজ এন্ড ইন দ্য নিউ ইয়র্ক বলেছে, ধ্বংসস্তূপের মধ্যে প্রতিদিন ভয়ানক ঝুঁকির মুখোমুখি হচ্ছে শিশুরা। গাজার কোথাও নিরাপদ নয়। জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের মতে গাজায় ৩৭ মিলিয়ন টনের বেশি ধ্বংসাবশেষের মধ্যে প্রায় ৮ লাখ টন অ্যাসবেস্টস, অন্যান্য দূষিত পদার্থ, অবিস্ফোরিত অস্ত্র রয়েছে। গোলাবারুদের অন্তত ১০% কাজ করতে ব্যর্থ হয়েছে। এদিকে যুদ্ধ বিধ্বস্ত গাজায় এবার নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে শিশুদের চর্মরোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে গত ৭ অক্টোবর গাজা ইসরায়েলের হামলা শুরুর পর থেকে উপত্যকাটিতে ১,৫৫,০০০-এর বেশি ফিলিস্তিনি চর্মরোগ আক্রান্ত হয়েছে। গতকাল এপির প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। লেবাননে হামলা হলে ইসরায়েলকে পাল্টা জবাব দিবে ইরাকি যোদ্ধারা। ইরাকের ইসলামী প্রতিরোধ গোষ্ঠী লেবাননে নতুন আগ্রাসন শুরু হলে ইসরায়েল ও তার দোসর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়েছে। গোষ্ঠীটির এক ফিল্ড কমান্ডার সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, লেবাননে ইসরায়েল পূর্ণমাত্রা সামরিক আগ্রাসন শুরু করলে উত্তেজনার জবাব তারা উত্তেজনাতেই দিবেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কমান্ডার বলেছেন, ইরাকের ইসলামী প্রতিরোধ এরই মধ্যে লেবাননে তাদের সামরিক বিশেষজ্ঞ ও উপদেষ্টাদের পাঠিয়েছে। ইরাকের রাষ্ট্রবিজ্ঞানী আলী আল বাইদার সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধ শুরু হলে তা কখনো লেবাননে ভূখণ্ডে সীমাবদ্ধ থাকবে না। তিনি শঙ্কা প্রকাশ করেছেন, ইরাক অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলো এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। গত ৭ বছরের ৭ অক্টোবর গাজা ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই মুখোমুখি অবস্থানে রয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েল। চলছে হামলা পাল্টা হামলা। হিজবুল্লাহ ধারাবাহিকভাবেই ইসরায়েলের নানা স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েল ও পাল্টা ব্যবস্থা হিসেবে লেবাননের হিজবুল্লাহ অধ্যুষিত বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে। সম্প্রতি হিজবুল্লাহ হামলার পরিমাণ বাড়িয়ে দেওয়ায় মধ্যপ্রাচ্য জুড়েই সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। ইরাকের প্রতিরোধ যোদ্ধারাও গাজার মানুষদের প্রতি সংহতি জানিয়ে ড্রোনের মতো অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের নানা স্থাপনায় হামলা চালিয়ে আসছে। গত মঙ্গলবারও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাথে যৌথভাবে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা হাইফা ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে। ইসরায়েলের হামলায় গাজায় নিহত ৩৮,০০০ ছাড়ালো। ইসরায়েলের বড় বড় হামলায় গাজায় পর্যন্ত নিহতের সংখ্যা ৩৮,০০০ ছাড়িয়েছে। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে আজ পর্যন্ত গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৩৮,১০০ জনের মতো, আর আহত হয়েছে ৮৭,৫০০ জনের মতো। খবর আল জাজিরার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত আপডেটে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় ইসরায়েলের হামলায় গাজায় নিহত হয়েছেন ৫৮ জন আর আহত হয়েছেন ১৭৯ জন। আজ গাজা সিটির পূর্বাঞ্চলে বাসযুদ্ধের আশ্রয় দেওয়া একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে বেশ কয়েকজন নিহত এবং আহত হয়েছেন। এর আগে ইসরায়েলি বাহিনী গাজা সিটির সাফ ও দারাস এলাকার আবাস বাড়িতে হামলা। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানির সংকটে কয়েক ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যেতে পারে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতাল। খান ইউনিস ও রাফায় রোগীদের সেবা প্রদানকারী একমাত্র হাসপাতাল ছিল এটি। প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের জন্য জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করার জন্য মন্ত্রণালয় সকল আন্তর্জাতিক ও মানবিক সংস্থাকে আহ্বান জানিয়েছে। এদিকে গত ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীর থেকে ৯,৫২০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বমোট গাজা ইসরায়েলি হামলা নিহতের সংখ্যা ৩৮,০০০ ছাড়িয়ে গিয়েছে। আজ গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
আমেরিকা চোখ রাঙানি উপেক্ষা করে রাশিয়া থেকে গোপনে কয়লা এলো ভারতে। ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্বের একটা বড় অংশের সামনে কোণঠাসা রাশিয়া, কিন্তু তারপরেও বিশ্ববাজারে রাশিয়া ব্যবসা বাণিজ্য করে আয় করেছে প্রচুর। আর তার অনেকাংশ আসছে বন্ধুরাষ্ট্র ভারত থেকে। মস্কোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখায় আমেরিকার চোখ রাঙানিও দেখতে হয়েছে নয়াদিল্লিকে। তবে তা উপেক্ষা করেই রাশিয়ার দিকে বন্ধুত্বের হাত আরও বাড়িয়ে দিল ভারত। এবার এক প্রকার গোপনেই রাশিয়া থেকে কয়লা এলো ভারতে। রেলপথে নয়, ট্রেনে করে রাশিয়া থেকে টন কয়লা পৌঁছালো দেশটিতে। একটা নয়, দুটি নয়, অনেকগুলো ট্রেন ভর্তি কয়লা এসেছে। দিন কয়েক ধরে আন্তর্জাতিক উত্তর দক্ষিণ ট্রান্সপোর্ট করিডোর নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন প্রতিবেদন সূত্রে খবর, করিডোর ধরেই কয়লা ভারতে পৌঁছেছে। এই করিডোরকে মাল্টি ট্রান্সপোর্ট করিডোর বলা হয়, কারণ রেলপথ ছাড়াও সড়ক এবং জলপথ ব্যবহার করে এই রাজপথ যাত্রাপথে রাশিয়া থেকে ইরান হয়ে কয়লা বোঝাই ট্রেন এসে পৌঁছায় চান্দাহার বা চাবাহার বন্দর। সেখান থেকে জাহাজে করে ভারতে আনা হয়েছে কয়লা। আগে ব্যালিস্টিক সাগর, সুয়েজ খাল হয়ে রাশিয়া থেকে কোনো জিনিস ভারতে আসতো, যাতে সময় লেগে যেত কমপক্ষে ৪৫ দিন, কিন্তু উত্তর দক্ষিণ করিডোরের মাধ্যমে ট্রেনে করে কয়লা আসার সময় লেগেছে মাত্র ২৫ দিনে। আগে বাল্টিক সাগর হয়ে আসতো। সম্প্রতি ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে একটি ঐতিহাসিক চুক্তি সই করেছে ভারত। চুক্তি অনুযায়ী ইরানের চাবাহার সমুদ্র বন্দর আগামী ১০ বছরের জন্য ভারতের হাতে এসেছে। ভৌগোলিক অবস্থানগতভাবে চাবাহার সমুদ্র বন্দর খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভারতের কাছে এই সমুদ্র বন্দর পশ্চিম এশিয়া ইউরেশিয়ার মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং পরিবহন খরচ ও সময় কমানোর ক্ষেত্রে প্রাণকেন্দ্র। এই চুক্তির পর অনেকেই দাবি করেছিলেন চাবাহারের নিয়ন্ত্রণ পায় আফগানিস্তান, ইরান হয়ে রাশিয়া পর্যন্ত জলপথ পরিবহনে আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে ভারত। পাকিস্তানকে পাশ কাটিয়ে আফগানিস্তান এবং পশ্চিম এশিয়া পৌঁছাতে বিকল্প রাস্তা হিসেবে চাবাহার বন্দরকে ব্যবহার করে পরিকল্পনা করেছিল ভারত। সম্প্রতি রাশিয়া থেকে কয়লা আমদানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল এই বন্দর। সংবাদ মাধ্যমের সূত্রের খবর, কয়লা কাজাকিস্তান এবং উজবেকিস্তান হয়ে এসে ইরান হয়ে পৌঁছায় চাবাহার বন্দরে। এই গোপন আমদানি কারকি ভারতের জন্য ভারী হবে। ভারত ইরান চুক্তি প্রসঙ্গে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল হুঁশিয়ারি সুরে বলেছিলেন, কেউ যদি ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের কথা ভাবে, তাহলে সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে তাকে সতর্ক থাকতে হবে। এবং সর্বশেষ জানিয়ে দিব, আর্জেন্টিনার দ্বীপপুঞ্জ থেকে ৫০ কোটি ব্যারেল তেল চুরির পরিকল্পনা করেছে ব্রিটেন ও ইসরায়েল। ব্রিটিশ সরকার আর্জেন্টিনার মালভিনাস দ্বীপপুঞ্জের ওপর কর্তৃত্ব বজায় রেখে এখন সেখান থেকে কমপক্ষে ৫০ কোটি ব্যারেল তেল লুট করার পরিকল্পনা করেছে। ব্রিটিশ সরকারের একটি প্রতিবেদনে বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ পত্রিকা লিখেছে, ব্রিটেন দক্ষিণ আমেরিকা অবস্থিত মালভিনাস দ্বীপপুঞ্জ থেকে কমপক্ষে ৫০ কোটি ব্যারেল তেল উত্তোলনের পরিকল্পনা করেছে। পার্স টুডে জানিয়েছে, ব্রিটেনের এই পদক্ষেপের কারণে দখলদার ইসরায়েল ও আমেরিকা সবচেয়ে বেশি লাভবান হবে। এই প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেন যে দ্বীপটি থেকে তেল উত্তোলনের পরিকল্পনা গ্রহণ করেছে সেটির নাম লিওনেস মারিনোস। ওই দ্বীপের তেল ক্ষেত্র নিয়ন্ত্রণ করছে ইসরায়েলি কোম্পানি নাভিটাস পেট্রোলিয়াম। এই তেল ক্ষেত্রটিতে ১৭০ কোটি ব্যারেলের বেশি তেল রয়েছে, যা রোজব্যাংক তেল ক্ষেত্রের স্কটল্যান্ডের উত্তর পশ্চিম অবস্থিত চেয়ে কয়েক গুণ বেশি। ব্রিটিশ গণমাধ্যম বলছে, দ্বীপবাসী রাজি হলে এই তেল ক্ষেত্র থেকে ইসরায়েল ব্যাপক লাভবান হতে পারবে। ব্রিটেনের পাশাপাশি তেল ক্ষেত্র থেকে আমেরিকাও লাভবান হবে বলে উল্লেখ করা হয়েছে। আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের আমলে দেশটির পক্ষ থেকে ইসরায়েলি তেল কোম্পানি নাভিটাস পেট্রোলিয়ামের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছিল। আর্জেন্টিনার মালভিনাস দ্বীপপুঞ্জকে ব্রিটেনরা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নামে ডাকে। স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর আর্জেন্টিনার ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে এই দ্বীপগুলো ও উপনিবেশকাতর কবল থেকে মুক্তি হয়। কিন্তু মাত্র কয়েক বছর পর ১৮৩০ সালের দিকে তৎকালীন ব্রিটিশ রাজা আর্জেন্টিনার কয়েকটি দ্বীপে আক্রমণ করে এবং সেখান থেকে আর্জেন্টিনার কর্মকর্তাদের বহিষ্কারের পর স্থানীয় বাসিন্দাদের নির্বাসনে পাঠিয়ে দেয়। এরপর দ্বীপপুঞ্জের নাম পরিবর্তন করে নতুন নাম দেয় ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। এরপর থেকে আর্জেন্টিনার সরকার ও জনগণ তাদের ভূখণ্ড ফিরিয়ে দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছে, কিন্তু ব্রিটেন দ্বীপগুলো নিয়ে কোনো ধরনের আলোচনা করতে রাজিও হয়নি। ব্রিটেন অতীতের ঔপনিবেশিক আমলের মতো এখনো আর্জেন্টিনার দ্বীপপুঞ্জ দখলে রেখে উত্তেজনা জিয়ে রেখেছে। দক্ষিণ আটলান্টিক সাগরে অবস্থিত এই দ্বীপপুঞ্জকে আর্জেন্টিনার সমুদ্র সীমার অন্তর্ভুক্ত বলে ২০১৬ সালে স্পষ্ট রায় দিয়েছে জাতিসংঘের মহীসোপানের মহাদেশগুলির প্রসারিত পরিসীমা অঞ্চল সীমা নির্ধারণকারী কমিশন। ওই রায়ের ফলে আর্জেন্টিনার সমুদ্র সীমা আগের চেয়ে ৩৫% বেড়েছে। কিন্তু ব্রিটেন জাতিসংঘের এই রায়কে তোয়াক্কা না করে দ্বীপপুঞ্জে সামরিক উপস্থিতি বজায় রেখেছে এবং ওই অঞ্চলে সামরিক মহড়া সহ উস্কানিমূলক নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে। এই দ্বীপপুঞ্জে রয়েছে বিপুল পরিমাণ তেল ও গ্যাস সহ প্রাকৃতিক সম্পদের বিশাল ভান্ডার। এদিকে সম্প্রতি ফলস্বরূপ রাশিয়া থেকে ইরান হয়ে কয়লা ট্রেনে করেছে ভারত। কূটনৈতিক মহলের একাংশের মতে এই
আমদানিতে রাশিয়া এবং ইরানের সঙ্গে যুক্ত রয়েছে ভারত, যা আমেরিকা লাভবান নাও হতে পারে, লাভ নাও নিতে পারে, যদিও মস্কো আমেরিকা এ ব্যাপারে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে এই কয়লা আমদানি নিয়ে ভারতও সরকারিভাবে মুখ খোলেনি। এখন প্রশ্ন হলো, ভারতের মতো দেশে কয়লা কেন প্রয়োজন পড়লো? কয়লা উৎপাদনে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত, তারপরেও ভারতে কয়লার ঘাটতি দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে ভারতে কয়লা উৎপাদন হলেও ভালো গুণগত মানের কয়লার পরিমাণ খুবই কম। সেই ঘাটতি মেটাতেই বিদেশ থেকে কয়লা আমদানি করতে হয় ভারতকে। কয়লা রপ্তানিকারক দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ার পরেই আছে রাশিয়া। সম্প্রতি অতিরিক্ত গরমের কারণে ভারতে বিদ্যুতের চাহিদা বেড়েছে, আর বিদ্যুৎ উৎপাদনে কয়লা বড় ভূমিকা নেয়। বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লার প্রয়োজনেই রাশিয়া থেকে তা আমদানি করলো ভারত। তবে রাশিয়া থেকে কত পরিমাণ কয়লা আমদানি হয়েছে তা জানা যায়নি, কিন্তু উল্লেখযোগ্য হলো উত্তর দক্ষিণ করিডোরের ব্যবহার। এর ফলে ভবিষ্যতে ভারত আরও লাভবান হবে বলেই মনে করা হচ্ছে।